সালামু আলাইকুম। গুলাম ইয়াহিয়া খান, সহকারী শিক্ষক, কুমারোপেন্দ্র বিদ্যাপীঠ। আজকে আমি কুমারোপেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল পেজের পক্ষ থেকে নবম শ্রেণীর জন্য বিজ্ঞানের ক্লাস নিয়ে আসছি। তো নবম শ্রেণীর শিক্ষার্থী যারা, তোমরা অলরেডি হয়তো অংশগ্রহণ করে ফেলছো লাইভে। তো আজকে আমি তোমাদের অ্যাসিড এবং ক্ষারের যে ব্যবহার এই নিয়ে আলোচনা করব। এইটা তোমাদের আছে হচ্ছে সপ্তম অধ্যায়ের আজকের এই পাঠ আমরা অনলাইন ক্লাসের যতক্ষণ সম্ভব আমরা চেষ্টা করব এই অনলাইন ক্লাস পরিচালনার জন্য আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মিলনচন্দ্র দেবনাথ যথেষ্ট কঠোর পরিশ্রম করতেছেন, যেটা তোমরা হয়তো শিক্ষার্থীরা বুঝতে পারো নাই যে অনলাইন ক্লাস পরিচালনার জন্য এর সঙ্গে শুধু বোর্ড আর শিক্ষক সামনে আসলেই শুধু হয় না, অনেক কিছু এর সঙ্গে জড়িত। ওয়াইফাই লাগে, এমবি লাগে, তারপরে আরও আনুষঙ্গিক বিষয়গুলো এর সঙ্গে জড়িত। তা আমি সম্মানিত প্রধান শিক্ষক এবং আমার সহকর্মীবৃন্দদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই অনলাইন ক্লাস আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ যারা দেখছেন সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা রইল। আজকে আমরা যে বিষয়টা আমি প্রথমেই তোমাদের বলতে চাই সেটা হলো অম্ল, ক্ষার এবং লবণের যে পরিচয়টা, এটা তোমরা অষ্টম শ্রেণীতে জেনেছ। আমি এর ব্যবহার বিধি সম্বন্ধে আজকে আলোচনা করব, কারণ এর ব্যবহার নিয়েই তোমাদের আজকের অধ্যায়টা। তবুও অম্ল, ক্ষার এবং লবণের কিছু পরিচয় আমি তোমাদের দিব। আমি আজকের পাঠ থেকে আমরা যা যা বিষয় জানবো সেটা প্রথমে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করো। আজকে আমরা পাঠ যেটা আজকের পাঠ হবে অম্ল, ক্ষার, লবণ, এই নিয়ে আমাদের পাঠ। আমরা কি কি জিনিস শিখবো দেখো। অম্লের ব্যবহার, ক্ষারের ব্যবহার। আমরা প্রতিনিয়তই অম্ল আর ক্ষারের সাথে সম্পর্কিত, এবং এটাকে আমরা হয়তো চিনতে পারি না, মানে কোন কোন বস্তুগুলোতে আমরা অম্ল ব্যবহার করছি, বা কোনগুলাতে অম্ল ছাড়া চলতেছে না, বা কোনগুলাতে ক্ষারক লাগতে আছে, বা কোনগুলা আমার অজান্তেই আসলে আমি ক্ষারক ব্যবহার করতেছি। এই চ্যাপ্টার সম্বন্ধে আমি অনেক স্টুডেন্টদের সঙ্গে ফোনে কথা বলছিলাম। তোমরা বলেছো যে স্যার অম্ল, ক্ষারক এবং লবণের চ্যাপ্টারটা কঠিন লাগে। আসলে যে জিনিসগুলা আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি এগুলো তো কঠিন লাগার কথা না, হয়তো জিনিসটা ওইভাবে সহজভাবে তুমি বুঝতে পারো না। আমরা এর মানে সহজ অবস্থাটা আজকে সৃষ্টি করব। এই দেখো, আমি তোমাদের প্রথমেই পরিচয় দিচ্ছি। আমি যদি দেখাই তোমাদের, মানে এই দেখো, এইটা হচ্ছে টুথপেস্ট। এটার ভিতরে যে টুথপেস্ট আছে, তুমি এটা কি ক্ষার না অ্যাসিড তুমি বুঝতে পারবে। তুমি কীভাবে এই পরীক্ষাটা করবে সেটা বইয়ের কত পৃষ্ঠায় আছে আমি তোমাকে বলে দিব। এছাড়াও আমি বলেও দিব যে এটা কীভাবে তুমি করবে। এই টুথপেস্টের মধ্যে আসলে আছে কিন্তু ক্ষার, তুমি পরীক্ষা করলেই পারবে। এইটার ভিতরে যে উপাদান আছে এর মধ্যে ক্ষার আছে। আর এই দেখো লেবু, আমি লেবু তোমাদের সামনে রেখে দেখাবো, এই জন্য আমি লেবুটা নিয়ে আসছি। এই লেবুর মধ্যে যে রসটা আছে এইটা কিন্তু তোমার অ্যাসিড। তো লেবু আমরা প্রায় প্রতিদিনই খাচ্ছি, তো আমরা অ্যাসিড খাচ্ছি। আর এই পেস্ট দিয়ে আমরা প্রতিদিনই দাঁত ব্রাশ করতেছি। সো তাহলে ক্ষারের সাথে আমাদের পরিচয় আছে। তোমরা, আমার মনে হয় এই পেস্ট দেখার পরে, লেবু দেখার পরে বিষয়টা অনেকটাই তোমার কাছে সহজ লাগতেছে। এরপরেও আমি মানে এ নিয়ে আরও আলোচনা করব। আমরা এই যে প্রতিনিয়ত যে অ্যাসিডগুলো, আমরা যে অ্যাসিডগুলো পাই, অ্যাসিডগুলোর মানে মানে এক একটা অ্যাসিড যে এক এক রকম, বা কোনটা মারাত্মক অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড, এইটা কিন্তু জানা একটা জরুরি ব্যাপার। অ্যাসিড নিয়ে আমাদের দেশে আইনও আছে, নারী ও শিশু আইন আছে, 1995-এ সে আইনটা করা হয়েছিল। এটা নিয়েও আমি তোমাদের বলবো। আর আজকে যে আমি অ্যাসিড আর ক্ষারটাকে আমরা রাসায়নিকভাবে কীভাবে চিনব সে নিয়ে আমি একটু দেখাচ্ছি তোমাদের।
আমি যদি তোমাদের দেখাই, তোমরা খেয়াল করে দেখবে যে যতগুলো অ্যাসিড আছে এগুলা যদি আমি পানির সঙ্গে মিশিয়ে দিই, তাহলে যদি এটার মধ্যে হাইড্রোজেন আয়ন দেয় তাহলে বুঝবা যে এটা অ্যাসিড। সরি, মানে যে কোনো রাসায়নিক দ্রব্য যদি আমি পানির মধ্যে ছেড়ে দিই, অ্যাসিডগুলো তো হাইড্রোজেন আয়ন ছেড়ে দিবে, মানে তার মধ্যেও তুমি যে কোনো রাসায়নিক দ্রব্য পানিতে ছেড়ে দিলে তখন দেখা যাচ্ছে পানিতে এটা দ্রবীভূত হয়ে গিয়েছে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন ত্যাগ করলো। দ্যাট মিনস আমি বুঝে নিব যে এটা হচ্ছে অ্যাসিড। এরকম যদি হয়, তুমি এই দেখো, আমরা যদি বুঝি যে আমি এরকম হাইড্রোজেন আয়ন আছে, এরকম আমি লিখছি, দেখো এই যে HCl, HCl আছে তোমার H2SO4, তারপরে আছে তোমার তোমাদের পরিচিত যেগুলো আমি দিচ্ছি, এগুলো হচ্ছে, এগুলো শক্তিশালী অ্যাসিড। আমি একটু দুর্বল অ্যাসিডও লিখব, তোমাদের বইয়ের মধ্যে আছে অবশ্য। CH3COOH আছে, এটা অ্যাসিটিক অ্যাসিড। এখন আমরা এই অ্যাসিড আর এই অ্যাসিডের মধ্যে একটু তফাৎ আছে, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। কিছু অ্যাসিড আমরা জীবন আছে এমন বস্তু থেকে পাই, মানে এমন প্রাণী থেকে পাই, এমন জীবন ছিল এমন থেকে পাই, যেমন এই যে লেবু, এই লেবুর কিন্তু প্রাণ ছিল, এটা একটা উদ্ভিদের মানে ফল আমরা পেয়েছি, দ্যাট মিনস এটার প্রাণ ছিল। তুমি খেয়াল করে দেখবে মানে যেগুলোর প্রাণ ছিল এই জাতীয় স্থান থেকে যদি আমি মানে অ্যাসিড পাই, তাহলে এগুলোকে জৈব অ্যাসিড বলা হয়। আর জৈব অ্যাসিডগুলা সাধারণত দুর্বল হয়ে থাকে। এখন আমি তোমাদের বলবো যে কেন এগুলো দুর্বল অ্যাসিড, আর কিছু অ্যাসিড আছে এগুলো খুব শক্তিশালী, যেমন এটা কিন্তু শক্তিশালী অ্যাসিড, এগুলা শক্তিশালী অ্যাসিড। আর এই অ্যাসিডগুলা মানে CH3COOH আরও আছে, C6H8O7 আছে একটা, C6H8O7, আর একটা অ্যাসিড আছে তোমার বইয়ের মধ্যে অক্সালিক অ্যাসিড, যেটা এখানে মানে এই অ্যাসিডগুলা দুর্বল অ্যাসিড। তাহলে এই যে শক্তিশালী অ্যাসিড আর দুর্বল অ্যাসিড, এর মধ্যে কিন্তু একটা তফাৎ রয়েছে। আমরা শক্তিশালী অ্যাসিড বা দুর্বল অ্যাসিডের মধ্যে যে তফাৎটা, সেটা আমি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই তোমাদের দেখাবো, কেন এগুলো শক্তিশালী আর কেন এটা দুর্বল। জৈব অ্যাসিডগুলো সাধারণত যে দুর্বল হয় সেটার একটা ব্যবহার আমি দেখাবো তোমাদের। আর আমরা যত্রতত্র এই অ্যাসিডগুলোর ব্যবহার করে থাকি, যেমন লেবুতে আছে, তারপরে বিভিন্ন ফলমূলে আছে, যেমন আপেলে আছে মেলিক অ্যাসিড, তারপরে তেঁতুলে আছে টার্টারিক অ্যাসিড, এরকম লেবুতে আছে তোমার সাইট্রিক অ্যাসিড। সো এই অ্যাসিডগুলোকে মানে দুর্বল অ্যাসিড বলা হয়, আমরা এটাকে মানে প্রায় ব্যবহার করে থাকি। এখন আমি দুর্বল অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিডের একটু আমি সংজ্ঞা দেওয়ার আগে অ্যাসিডের একটু ব্যবহার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা আমি ধরে নিলাম যে একটা পাত্র, এখানে আমি প্রথম ডিটেলস এগুলো ব্যাখ্যা বিভিন্ন এলোমেলো দেখাচ্ছি, পরে তোমাদের সাজিয়ে আমি সংজ্ঞাগুলো দিয়ে দিব, আর ব্যবহার বিধিগুলো একটু নোট ডাউন করে দিয়ে দিব, পরে লিখতে পারবে। আগে একটু বিষয়টা বুঝাই তোমাদের। এটা একটা পাত্র, আমি এর মধ্যে যদি পানি নেই, তাহলে পানিটাকে কিন্তু মাপা যাবে যে এই পানিটা কি আসলে অ্যাসিডীয় নাকি ক্ষারীয়, এটা মাপা যাবে। অ্যাসিড এবং ক্ষারকে মাপা যায় বিভিন্ন নির্দেশক দ্বারা। নির্দেশক সম্বন্ধে আমি তোমাদের বলবো। এখন বলে দিচ্ছি, যদি আমি অ্যাসিড এবং ক্ষারকে এখানে মাপতে চাই তাহলে কীরকম হবে। এটা যদি স্পষ্ট যেমন পানি হয়, যদি পানি যদি হয়, যেটা শুধু পানি, আমরা এর পিএইচ পাবো হচ্ছে 7। পিএইচ যদি 7 হয় তাহলে এটা হচ্ছে পানি। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে যে এইটাতে যদি আমি আস্তে আস্তে আমি অ্যাসিড দিতে থাকি,
একটু একটু করে অ্যাসিড দিতে থাকি, তাহলে ধরো আমি ফুটাই ফুটাই অ্যাসিড দিলাম, আমি মানে ঢেলে ঢেলে অ্যাসিড দিচ্ছি। আমি যদি এরকম অ্যাসিড দিতে থাকি, মানে কোথাও থেকে অ্যাসিড আমি এরকম দিচ্ছি, ফুটাই ফুটাই যদি আমি অ্যাসিড দিতে থাকি, তাহলে কিন্তু এর যে পিএইচ আস্তে আস্তে কী হবে, মানে কমে যাবে। তুমি তোমার বইয়ের 154 পৃষ্ঠায় গেলে পাবে যে যদি মানে অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, তাহলে পিএইচের মান আস্তে আস্তে কমে যাবে। এটা তোমার বইয়ের মধ্যে আছে, তুমি 154 পৃষ্ঠায় বিষয়টা দেখতে পারবে। এখানে দেখবে গিয়ে যখন তুমি মানে এর মধ্যে অ্যাসিড দিচ্ছ, অ্যাসিড আস্তে আস্তে এর মধ্যে পড়তেছে, মানে অল্প অল্প করে দিচ্ছ, তখন এর মধ্যে অ্যাসিডটা এসে, অর্থাৎ তুমি যে পদার্থটা দিলে সেটা যদি অ্যাসিডীয় হয়, লেবুর রস ধরো তুমি দিলে, আমরা যে শরবত তৈরি করি, তুমি লেবুর মানে পানির মধ্যে তুমি লেবুর রস দিচ্ছ, এখন এই লেবুর রসটাই যে তোমার অ্যাসিডীয়, এটা যে ক্ষার না, সেটাই তুমি বুঝতে পারবে। অর্থাৎ এর মধ্যে লেবুর রস তুমি ফুটাই ফুটাই দিচ্ছ, দেওয়ার পরে কী হচ্ছে, মানে এর যে পিএইচ আস্তে আস্তে কমে যাচ্ছে। ধরো এটা চলে আসলো 5-এ চলে আসলো, দ্যাট মিনস এটা তাহলে এখন আর পানি রইল না, স্বাভাবিক পানিটা রইল না, এখন এটা অ্যাসিডীয় হয়ে গেল। আবার যদি লেবুর রস আরও বেশি দিতে থাকে, আরও বেশি দিতে থাকে, দিতে দিতে এক সময় এটা অনেক বেশি অ্যাসিডীয় হতে পারে। তখন কিন্তু অনেক বেশি অ্যাসিডীয়টা আমি যে বুঝতে পারবো পিএইচ স্কেল দ্বারা। পিএইচটাও কিন্তু একটা মাপন, মানে অ্যাসিড এবং ক্ষার মাপার জন্য পিএইচটা একটা নির্দেশক। তখন তোমার দেখা যাবে যে পিএইচটা মানে আরও কমে যাচ্ছে। এটা যত বেশি কমে যাবে মান, তোমার বইয়ের মধ্যে পিএইচ স্কেলটা যে দেওয়া আছে, তুমি দেখবা যত বেশি কমে যাচ্ছে, ধরো এটা আছে 0, 1, 2, 3 এরকম করে এটা আসতে পারে, কমে কমে আসতে পারে। যদি এটার মান কমে কমে আসতে থাকে, তুমি বুঝবে যে এটার অ্যাসিডীয় পরিমাণ বেড়ে যাচ্ছে। এখন আমরা অ্যাসিড সম্পর্কে একটা ধারণা হয়েছে, এবার আমি বলি যে মানে দুর্বল অ্যাসিডটা কীভাবে হয়, অথবা কিভাবে শক্তিশালী অ্যাসিডটা হয়, এইটাও ব্যাখ্যাটা আমি এখানে দিচ্ছি। তুমি ধরো এই পাত্রের মধ্যেই অ্যাসিড যখন পড়বে, অ্যাসিড যখন ফুটাই ফুটাই পড়বে, তখন এই পানির মধ্যে H+ ছেড়ে দিবে, H+ আয়ন ছেড়ে দিবে। অর্থাৎ অ্যাসিডের মধ্যে কিন্তু হাইড্রোজেন আয়ন আছে, এটা আমি দেখাইছিলাম তোমাদের। এই ধরো HCl, এর মধ্যে কিন্তু এইটা প্লাস আর এইটা মাইনাস। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের যে ব্যাপারটা, সেখানে তুমি খেয়াল করে দেখবে যে অ্যাসিড একটা আয়ন সৃষ্টি করে, সেটার মধ্যে হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন, আর ক্ষারের মধ্যে দেখবে তুমি এখানেও খেয়াল করে দেখো যে সোডিয়াম প্লাস আর হচ্ছে OH মাইনাস। দ্যাট মিনস এইখানে হচ্ছে তোমার OH আয়ন, এটাকে হাইড্রোক্সিল আয়ন বলে। এটা ক্ষারের ক্ষেত্রে তুমি দেখবে যে OH যে আয়নটা এটা ছেড়ে দিচ্ছে জলীয় দ্রবণে, আবার অ্যাসিডের ক্ষেত্রে দেখবে হাইড্রোজেন আয়নটা ছেড়ে দিচ্ছে। এখন আমরা দুর্বল বুঝবো কিভাবে, মানে যেসব জলীয় দ্রবণে অ্যাসিডগুলা হাইড্রোজেন আয়ন ছেড়ে দেয়, ছেড়ে দিতে 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 মানে সবগুলা ছেড়ে দেয় না, কিছু হাইড্রোজেন আয়ন থেকে যায়, এইটাকে দুর্বল বলে না সবল বলে তোমার বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা আছে, মানে এই চ্যাপ্টারের তুমি নিজেই দেখো। এটাকে কিন্তু আসলে দুর্বল অ্যাসিড বলে, যদি সবগুলা হাইড্রোজেন আয়ন ছেড়ে না দেয়। তুমি যাও ওইখানে, তুমি যাবে 147 পৃষ্ঠায়, তুমি খেয়াল করে দেখো যে আংশিকভাবে বিয়োজিত হয়, অর্থাৎ অ্যাসিডের অণু থাকে, সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না, সেই জন্য এই অ্যাসিডগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। অর্থাৎ যেখানে সবগুলা হাইড্রোজেন আয়ন মানে সৃষ্টি করবে না, কিছু অ্যাসিড থেকে যায় সমানপদ, এগুলোকে দুর্বল অ্যাসিড বলে। ব্যাপারটা ক্লিয়ার? দ্যাট মিনস যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন সম্পূর্ণরূপে ত্যাগ করে না, এই সকল আমরা অ্যাসিডকে বলবো দুর্বল অ্যাসিড। আমরা যদি এর সংজ্ঞা এখন লিখি, তাহলে বিষয়টা তোমরা ক্লিয়ার। এখানে অনেকগুলো হাইড্রোজেন আয়ন ছেড়ে দিবে, বাট সবগুলা না। তাহলে এই সবগুলা আয়ন যেহেতু সৃষ্টি হচ্ছে না, এইরকম অ্যাসিডটাকে আমরা কি বলবো? দুর্বল অ্যাসিড বলবো। এই জাতীয় অ্যাসিডগুলো তুমি স্পষ্ট উদাহরণ দিতে পারবে
যেগুলা যেগুলো হচ্ছে আমরা এটাকে বলবো যে ফলমূলের যে অ্যাসিডগুলা, ফলমূলের অ্যাসিড, ওই অ্যাসিডগুলা মানে জৈব অ্যাসিড যেগুলা, সহজ উদাহরণ যেটা জৈব অ্যাসিডগুলা। তো জৈব অ্যাসিডগুলো আমি তোমাদের বলছি যে আপেলে পাওয়া যায়, আনারসে পাওয়া যায়, লেবুতে পাওয়া যায়, এই তেঁতুলে পাওয়া যায়, এগুলা তোমরা এই সহজেই যেগুলো ব্যবহার করো এগুলো দিয়ে তুমি মনে রাখতে পারবে। যদি অবজেক্টিভ আসে তাহলে এর সংজ্ঞাও যদি আসে লিখতে পারবে যে যে সকল অ্যাসিড হাইড্রোজেন আয়ন ত্যাগ করে কিন্তু সবগুলা ত্যাগ করে না জলীয় দ্রবণে, সেগুলোকে দুর্বল অ্যাসিড বলে। আমরা যদি বলি যে মানে যে সকল অ্যাসিড জৈব দ্রবণে জলীয় দ্রবণে মানে কিছু অ্যাসিডের ক্ষেত্রে আমরা পরিচয় জেনে গেলাম। এখন এই অ্যাসিডগুলোর মধ্যে দুর্বল অ্যাসিডের আমরা সংজ্ঞাটা জেনে গেলাম। তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও আর এই খাতা পাশে নিয়ে লিখে ফেলতে পারো সংজ্ঞাটা। বইয়ের মধ্যেও আছে, বইয়ের মধ্যে এটা সুন্দর করেই দেওয়া আছে। আমরা আরেকটা অ্যাসিড সম্বন্ধে এখন তোমাদের বলবো, মানে এটা হচ্ছে H2CO3। আমি এটা তোমাদের একটু বলি, মানে H2CO3টা আমি একটু তোমাদের বলবো, এটা ব্যাপারটা আমি একটু মানে বইয়ের মধ্যে এর কথাটা আছে, তবু আমি একটু অন্যরকম করে বলছি, বিষয়টা খেয়াল করো। মানে জৈব অ্যাসিড যেটা, এটাকে আমরা বলছি যে এটা দুর্বল অ্যাসিড। মানে দুর্বল অ্যাসিডের একটা সুন্দর উদাহরণ হচ্ছে যে জৈব অ্যাসিড। কিন্তু জৈব অ্যাসিড না হয়েও কিছু অ্যাসিড থাকতে পারে যেগুলো দুর্বল অ্যাসিড। আমি যদি একটা উদাহরণ দিই সেটা হচ্ছে H2CO3। এই হাইড্রোজেন কার্বনেট, এই অ্যাসিডটা কিন্তু মানে জৈব অ্যাসিড না, কিন্তু এর পরেও কিন্তু এটা দুর্বল অ্যাসিড। তোমরা দুর্বল অ্যাসিড সম্বন্ধে যেহেতু জানতে পেরেছো, এই নিয়ে যদি প্রশ্ন হয় যে দুর্বল অ্যাসিড কোনগুলা বা কেন এদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়, তোমরা বলতে পারবে যে যেসব অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না অথবা বিয়োজিত হয় না। আন্ডারস্ট্যান্ড? আমরা এখন এটা চেঞ্জ করে পরের ধাপে যাচ্ছি। বইয়ের মধ্যে যে কয়টা অ্যাসিডের নাম আছে সেগুলোর মধ্যে মানে শক্তিশালী অ্যাসিড যে কয়টা আছে তার ব্যাখ্যা আমি একটু তোমাদের দিচ্ছি। আমি একটু মানে শক্তিশালী অ্যাসিড সম্বন্ধে একটু বলতেছি। মানে ব্যবহারটা খুব সহজ, কিন্তু এর পরিচয়টা জানাটা একটু। অ্যাসিড, অ্যাসিডকে যে অম্ল বলে এটা তোমরা জানো, মানে অম্লীয় মানে অ্যাসিডীয়। আর অ্যাসিডের মানে বাংলা হিসেবে যেখানে তুমি অম্ল পাবে বা অম্লীয় পাবে বুঝতে পারবে যে এটা অ্যাসিড। তাহলে শক্তিশালী অ্যাসিডের কথা আমি যদি প্রথমেই বলি, যে সংজ্ঞাটা যদি দিই, যে সকল অ্যাসিড
এখন এটা হচ্ছে মানে আমরা সংজ্ঞা দিলাম যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে থাকে তাকে শক্তিশালী অ্যাসিড বলে। এখন শক্তিশালী অ্যাসিড আসলে মানে আমরা যদি এটাকে মানে আমরা যদি এটাকে একটু চিনতে চাই, মানে এখন তুমি যদি একটা প্রশ্ন করো যে স্যার মানে সম্পূর্ণ বিয়োজিত কি, এটা কিন্তু একটু আগে বলেছি যে হাইড্রোজেন আয়ন ছেড়ে দেওয়া। অ্যাসিড মানেই হচ্ছে যে এর মধ্যে হাইড্রোজেন আয়ন থাকবে। সো যেমন আমি শক্তিশালী অ্যাসিডের মধ্যে যদি লিখি H2SO4, মানে তুমি H2SO4 এর কথা যদি বলো তাহলে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড বলে এটাকে। এটা ব্যাটারিতে ব্যবহৃত হয়, আইপিএসসির যে পানি ওটাতে ব্যবহৃত হয়, O2-তে ব্যবহৃত হয়। এটা সবচেয়ে শক্তিশালী একটা অ্যাসিড। এখন এখানেও কিন্তু হাইড্রোজেন আছে। এখন এটা যদি আমি পানিতে মিশাই, জলীয় দ্রবণ ঘটের, তাহলে এর যতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে সবগুলাই ছেড়ে দিবে। দ্যাট মিনস পানিতে সম্পূর্ণরূপে মিশে যাবে। এটাকে শক্তিশালী অ্যাসিড বলে। এই যে সম্পূর্ণরূপে বিয়োজিত হওয়া মানে হচ্ছে হাইড্রোজেন আয়নটা ছেড়ে দেওয়া। এখন আমি এর একটা ব্যবহার বলছি যেটা তোমরা সহজেই বুঝতে পারবে, যে আমাদের দেহের ভিতরে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা থাকে সেটা কিন্তু মারাত্মক সালফিউরিক অ্যাসিড। এটা মানে ভুল হয়েছে কথাটা আমার, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে থাকে যেটা সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে HCl। বুঝতে পারবেন। তাহলে পাকস্থলীর ভিতরে যে অ্যাসিডটা থাকে, পাকস্থলীর ভিতরের যে অ্যাসিডটা সেটা হচ্ছে মারাত্মক শক্তিশালী অ্যাসিড। এই দুটো ক্লোজ করে দেবো। এটা আমরা এই পাকস্থলীর অ্যাসিডটার কথা আমি এখন বলবো তোমাদের। আমরা এখন অ্যাসিডের কিছু ব্যবহার লিখব। ব্যবহার আমি যদি 1 নম্বরেই বলি, অ্যাসিডের কি কি ব্যবহার হয় তোমরা খেয়াল করে দেখো যে অ্যাসিডের আমরা পাকস্থলীর যে অ্যাসিডটা সেটা হচ্ছে যেটা HCl, যেটা এটা সৃষ্টিকর্তা আমাদের পাকস্থলীর মধ্যে দিয়ে দিয়েছেন। এখন HCl এর কথা যদি আমি তোমাদের বলি তাহলে আমরা খাবার খাওয়ার সময় বিভিন্ন ব্যাকটেরিয়া আমাদের খাবারের সাথে দেহের ভিতরে ঢুকে যাচ্ছে। তোমরা জেনে রাখো, আমরা যত খাবারের সঙ্গে এইটা সেটা বা বিভিন্ন ব্যাকটেরিয়া দেহের ভিতরে ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু মানে দেহের ভিতরেই এই যে HCl সে কী করে এটাকে মানে ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ আমাদের যে খাবারের সঙ্গে অন্যান্য অখাদ্য বা যে ব্যাকটেরিয়াটা আমি হাতের সঙ্গে বা খাবারের সঙ্গে আমি সে দেহের মধ্যে ঢুকে গেল, এটা ওই অ্যাসিডে কি করে ধ্বংস করে দিচ্ছে। আবার ওই যে আমরা খাবার খেলাম এটাকে যে হজম করে, অর্থাৎ খাবারের হজম ক্রিয়াটা, পরিপাক কাজটা, এটা কিন্তু HCl করে থাকে। HCl এর আরও কাজ রয়েছে, আমি সেটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই যে অ্যাসিডের ব্যবহারের মধ্যে যদি আমি বলি, পাকস্থলীর HCl খাদ্য হজমে বা খাদ্য পরিপাকে সহায়তা করে। পালন করে। এখন পাকস্থলীর যে HCl যেটা, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু মারাত্মক একটা অ্যাসিড, এটাও মারাত্মক শক্তিশালী একটা অ্যাসিড। এইটা আমাদের দেহের পাকস্থলীর ভিতরে আছে। এটা সম্বন্ধে আমি একটু গল্প বলি, তোমরা বুঝতে পারবে। অনেকেই কিন্তু অ্যাসিডিটি হয় কথাটা বলে, এটার মানে হচ্ছে অ্যাসিড বেড়ে যায় যদি সময় মতো খাবার না খাওয়া হয়, অথবা খাবারের মেনটেন্যান্স ঠিক না থাকে। সেটা সময় মতো হতে পারে, অথবা এমন খাবার খাওয়া হচ্ছে অ্যাসিডকে নষ্ট করে দিচ্ছে। বেশি মশলাযুক্ত ভাজা খাবার খেলো, চকলেট বেশি খেলো, এই পেঁয়াজ রসুন এগুলো বেশি খেলো, এই জাতীয় খাবার যখন বেশি খাওয়ার হবে তখন কিন্তু অ্যাসিডটা দেহের ভিতরে যে অ্যাসিডটা থাকে সেটাকে কমায় দেয়, নষ্ট করে দেয়। তাহলে তোমার ওই যে খাবার হজম হবে না। এখন এই যে আমাদের দেহের ভিতরে যে অ্যাসিডটা, এর পরিমাণ কেমন দেখো।
আমি বলছিলাম পিএইচ স্কেলে অ্যাসিডের মান মানে পিএইচ স্কেলের মান যত কমে যাবে অ্যাসিড তত বেশি শক্তিশালী হবে। সামান্য হেরফের হলেই কি হয়, আমাদের এই অ্যাসিডের গন্ডগোল লেগে যায়, অর্থাৎ পেটের মধ্যে সমস্যা দেখা দিবে। পরে আমরা এই যে অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই, অ্যান্টাসিড জাতীয় ওষুধটার মধ্যে কি আছে, ক্ষার আছে। তাহলে ওই ক্ষার কি করে আমার ওই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে পেটের ভিতরেই, পাকস্থলীর ভিতরেই তোমার লবণ আর পানি তৈরি করে, তখন এটাকে প্রশমন করে ফেলে। অর্থাৎ অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করবে এরা কিন্তু বিপরীতধর্মী। অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করে তখন সেখানে লবণ আর পানি উৎপন্ন হয়, এইটাকেই মূলত প্রশমন বিক্রিয়া বলে। দ্যাট মিনস তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো যে পাকস্থলীর এই সেল খাদ্য পরিপাকে সহায়ক ভূমিকা পালন করে। বিভিন্ন আচার জাতীয় জিনিস কিসের মধ্যে ডুবাই রাখে তোমরা জানো, আমি জানি, ভিনেগারে রেখে দেয়। ভিনেগার কিন্তু একটা তোমার এই দুর্বল অ্যাসিড, অবশ্যই এটা হচ্ছে বলতে পারো সবচেয়ে ব্যবহারিক একটা অ্যাসিড ভিনেগার যেটা। এটা তাহলে আচার সংরক্ষণে অ্যাসিড ব্যবহার করা হয়, জৈব অ্যাসিড এটা আচার সংরক্ষণে। তোমরা মনে করার চেষ্টা করো আর কি কি অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি। আমি যদি এখন তোমাদের বলি যে একটা বিচ্ছু কামড় দিয়েছে কাউকে, বিচ্ছু যদি কামড় দিয়ে থাকে তাহলে কিন্তু যন্ত্রণার সৃষ্টি হয়। বিচ্ছু কামড় দিলে পরে যে যন্ত্রণার সৃষ্টি হয় এটা কিন্তু মানে প্রশমন করব কিভাবে আমরা। বিচ্ছু কামড় দিলে যদি এইরকম অবস্থাটার সৃষ্টি হয় তখন কিন্তু আমরা একটা মলম লাগাই, এই মলমটা কিন্তু অ্যাসিডিয়া। এই জন্য পরে তোমার বিচ্ছুর কামড় কি হয়, প্রশমন হয়। তাহলে অ্যাসিড জাতীয় মলম ব্যবহার করে বিচ্ছুর কামড়ের যন্ত্রণা থেকে আমরা বেঁচে যেতে পারি, এটা লিখতে পারি আমরা। অ্যাসিড জাতীয় মলম ব্যবহার করে বিচ্ছুর কামড়ের যন্ত্রণা থেকে রেহাই পেয়ে থাকি। আচ্ছা, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। যদি লেখাগুলা মানে দেখা যায় তাহলে তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমি এখানে 3টে ব্যবহার লিখেছি, তোমরা আরও ব্যবহার খুঁজে পাবে, বলে দিচ্ছি। অ্যাসিড আমরা কোথায় কোথায় পাই সেটা তো অনেক জায়গায় পাই, আমি বলছি তোমাদের। আপেলে পাই, আনারসে পাই, তারপরে হচ্ছে লেবুতে পাই, তারপরে হচ্ছে যে ভিনেগারে আছে, তাহলে দ্যাট মিনস তেঁতুলে পাচ্ছি, এরকম আমাদের স্টমাকে আছে। আমাদের যে লালা আছে, মুখের যে সেলিভারি গ্ল্যান্ড যেখান থেকে সেলিভারি সোপ নিঃসৃত হয়, ওইটার মধ্যেও কিন্তু মানে অ্যাসিড আছে, কাছাকাছি ক্ষারও আছে, মানে অ্যাসিড আছে। সো কোথায় কোথায় পাই, বইয়ের মধ্যে অনেক আছে, আই নো, তোমরা জানো, কিন্তু মানে ব্যবহারটার সম্বন্ধে আমি তোমাদের বলতে চাচ্ছিলাম যে আমরা কোথায় কোথায় ব্যবহার করি অ্যাসিডের ব্যবহারটা। তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো। আমি এখানে আরেকটা যদি বলি, এটাও বইয়ের মধ্যে আছে, আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি। আমি 3 নম্বরটা দেখার পর 4 নম্বরটা দেখাই দিচ্ছি তোমাদের। দেখো, আরেক জায়গায় আমরা অ্যাসিডের ব্যবহার আরেকটা আছে, সেটা হলো মানে এটাও আমরা সহজে ব্যবহার করি। আমরা যদি বিয়ে সাথীতে যাই বা কোনো বার্থডে পার্টিতে যাই, এরকম কোনো ফাংশানে কিন্তু আমরা প্রচুর খাওয়া দাওয়া করে ফেলি, মানে আনন্দ উপভোগ করি এবং খাওয়াটা বেশি হয়। তখন কিন্তু আমাদের অনেক সময় প্রবলেম দেখা দেয় যে পেটে মানে গুরুপাক খেলে পরে যেটা হয় যে দেখা যাচ্ছে যে খাবার ডাইজেস্ট হবে না। তখন আমরা কি করি, দই খাই, বুড়ানি খাই, এই বা বুড়ানি, অথবা কিন্তু আমরা সফট ড্রিঙ্কসও খাই। সফট ড্রিঙ্কসের মধ্যে কিন্তু অ্যাসিড আছে। আমরা তাহলে এটাকেও লিখতে পারি যে খাবার খেলে পরিপাক সহায়তায় অ্যাসিড জাতীয় খাবার
খাবার খাই, যেমন দই হতে পারে, বুরহানি হতে পারে, অথবা সফট ড্রিঙ্কসও হতে পারে, কোমল পানীয় যেটা। আচ্ছা, তাহলে তোমরা এই যে গুরুপাক খাবার খাওয়ার পর বিষয়টা বুঝতে পেরেছো, আমরা এখানেও অ্যাসিডের ব্যবহার করে থাকি। কিন্তু আসলে পেটের ভিতরে তো পাকস্থলী দূরে তো অ্যাসিড আছেই, কিন্তু ওইটা আমরা দেখা যাচ্ছে যে ওইটা দিয়ে কন্ট্রোল হচ্ছে না। আমরা এরপরেও বাইরে থেকে কিছু অ্যাসিড অ্যাড করলাম, মানে অ্যাসিড তো আমরা খাবারের মাধ্যমেই অ্যাড করবো, কিছু কিছু খাবারের মধ্যে যেহেতু অ্যাসিড আছে। এবার আমরা আরেকটা বিষয় বইয়ের মধ্যে আছে তোমাদের, তোমরা হয়তো পড়েছো যে এখন একটা প্রশ্ন যদি হয় যে বুরহানি বা দই এর মধ্যে কি ধরনের অ্যাসিড থাকে, একটা প্রশ্ন যদি হয়, সংক্ষিপ্ত প্রশ্ন, এটার উত্তর আমরা কি দিব? বুরহানি বা দইয়ে কি ধরনের অ্যাসিডটা থাকে? এগুলো কিন্তু জৈব অ্যাসিড। তাহলে অ্যাসিডটার নাম কি? আমি একটু যদি এখানে নোট করে দিই, তোমরাও নোট করে ফেলবে যে বুরহানি দই থেকে ল্যাকটিক অ্যাসিড বুরহানি বা দই থেকে আমরা ল্যাকটিক অ্যাসিড গ্রহণ করে থাকি। এটা মনে রাখতে হবে যদি তোমাদের অবজেক্টিভ প্রশ্নে আসে, যাতে তোমরা পারো, অথবা জ্ঞানমূলক প্রশ্নেও আসতে পারে যে বুরহানি বা দই থেকে আমরা কি ধরনের অ্যাসিড পাই। যদি কেউ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে লেখো যে জৈব অ্যাসিড, হতে পারে, বাট তুমি যদি পারফেক্ট লিখতে চাও তাহলে ল্যাকটিক অ্যাসিড লিখতে হবে। আমরা তোমাদের আরেকটা জিনিস যদি বলি যে বিভিন্ন পরিষ্কারক পদার্থ, এটা বইয়ের মধ্যে খুব সম্ভবত আছে, আমি খুঁজে পাচ্ছি না লাইনটা, দ্যাট মিনস থাকতে পারে। এই ব্যবহারটাও কিন্তু আমরা লিখতে পারবো। 5 নম্বরে একটা লিখি, মানে আমরা টয়লেট পরিষ্কারের ক্ষেত্রে অথবা অন্যান্য পরিষ্কারক পদার্থ যেগুলো আমরা ব্যবহার করি, আমি তোমাদের একটু পরিচয় দিয়ে দিই। ওই যে মারাত্মক পরিষ্কারক যে পদার্থগুলো থাকতে পারে, যেখানে অ্যাসিডগুলো থাকে, যেমন আমরা স্পেশালি টয়লেট পরিষ্কার করি কিন্তু হারপিক দিই। তারপরে আরেকটা পদার্থ আছে যেটা দিয়ে করে আমি বাজার থেকে যে আমরা পণ্যগুলো কিনি, মূল মনে নেই, মানে এখানে আর কি কি জিনিস কিনি, তবে এর উপাদানটা মনে আছে, এখানে কি ধরনের অ্যাসিডটা যে থাকে তোমার। এটা আমি লিখে দিই যে টয়লেট পরিষ্কারক হিসেবে যে আমরা ব্যবহার করি, এগুলোর মধ্যে কি ধরনের অ্যাসিডটা থাকে, এটা আমি লিখে দিচ্ছি তোমাদের। টয়লেট পরিষ্কারক হিসেবে যেসব উপাদান আমরা ব্যবহার করি বা যেসব দ্রব্য ব্যবহার করি, সেগুলোর রাসায়নিক উপাদান হলো শক্তিশালী HCl এবং H2SO4। আরেকটা উপাদান আছে, সেটাও শক্তিশালী অ্যাসিড, সেটা হচ্ছে তোমার HNO3। HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা সার তৈরিতেও ব্যবহৃত হয়।
আচ্ছা, এইখানে আমি 5 নম্বরে যেটা লিখছি সেটা হচ্ছে টয়লেট পরিষ্কারক হিসেবে আমরা যেসব দ্রব্য ব্যবহার করি সেগুলোর রাসায়নিক উপাদান হলো শক্তিশালী HCl এবং H2SO4, আর একটা হচ্ছে তোমার HNO3। HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এগুলো কিন্তু শক্তিশালী অ্যাসিড। তাহলে আমরা এতক্ষণ অ্যাসিডের ব্যবহারের মধ্যে কিন্তু অনেকগুলা তথ্য পেয়ে গেছি যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করে দেখি আমরা। এবার হচ্ছে আমি যদি মানে অ্যাসিডের সাবধানতার কথা বলি, এটা টপিক মনে হয় তোমার বইয়ের মধ্যে আছে। অ্যাসিডের অপব্যবহার বা সাবধানতা যেটা, সেটার ব্যাপারে আছে। অ্যাসিড ছুড়লে কি শাস্তি, এগুলো আছে। এটা একটু একটু বললেই তোমরা বুঝে ফেলবে, আমি একটু বলে দিচ্ছি। অ্যাসিডের যে মানে আমরা সাবধানতা যেটা বলবো, অ্যাসিড যেহেতু মারাত্মক ধরনের হতে পারে, আবার কিছু দুর্বল অ্যাসিড আছে, তাহলে যদি আমরা বুঝতে পারি যে অ্যাসিডটা মারাত্মক ধরনের, তাহলে সেটাকে আমরা খুব সাবধানতার ব্যবহার করতে হবে। স্পেশালি আমি যদি বলি যে যেগুলো ব্যাটারির দোকান, তারপরে ওটুতে কিন্তু অ্যাসিডের ব্যবহার হয়, যে ব্যাটারি ব্যবহার করে, আইপিএসে ব্যাটারি ব্যবহার করা হয়, এগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের। অর্থাৎ তুমি দেখবে যে অ্যাসিডের মানে ফুটাও যদি কোথাও লাগে কাপড়ে বা কাঠের মধ্যে পুড়ে যায়, সো এই ক্ষেত্রে অবশ্যই সাবধান হয়ে আমার ব্যবহার করা। ওটুতে উঠলে আমরা একটু কাপড় চোপড় সাবধানে রাখবো, যাতে ওই সিটের মধ্যে অ্যাসিডের বা সিটের পাশ দিয়ে যায় যেখানে ফাঁক আছে, ফাঁক দিয়ে যাতে আমার কাপড় চলে না যায়, খেয়াল রাখতে হবে। এই হচ্ছে অ্যাসিডের সাবধানতা। এটা নিয়ে লিখতে হবে না, তোমরা বইয়ের মধ্যে পড়তে পারবে। আর হচ্ছে এখন অ্যাসিডের অপব্যবহার সম্বন্ধে আমি একটু বলি, এটা বইয়ের মধ্যে আছে। আমি একটা আইন লিখে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধির নারী ও শিশু আইন। এটা 1995 সালের কথা বলা আছে, তোমার বইয়ের মধ্যে আছে, তুমি খুঁজে পাবে। বাংলাদেশ দণ্ডবিধি নারী ও শিশু আইন 1995-এর এটা নারী ও শিশু আইন বলতে এটাকে নারী ও শিশু নির্যাতন আইন হতে পারে। শিশু নির্যাতন আইন, নির্যাতন আইন, এই অংশটার মধ্যে মানে বাংলাদেশ দণ্ডবিধি নারী ও শিশু নির্যাতন আইন 1995-এ বলা আছে। এখন কি বলা আছে এখানে? বলা আছে মানে কেউ যদি অ্যাসিড ছুড়লে তার যে শাস্তি, সেই কথাটা বলা আছে। অ্যাসিড নিক্ষেপ, শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড। অর্থাৎ বাংলাদেশ দণ্ডবিধি নারী ও শিশু নির্যাতন আইন 1995 বলে আছে অ্যাসিড নিক্ষেপের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। তার মানে হচ্ছে অ্যাসিডের অপব্যবহারের ফলে যে শাস্তিটা, এটা হচ্ছে সেই শাস্তি। মানে অ্যাসিডকে অপব্যবহার যদি কেউ করে, দুষ্ট লোকেরা এই কাজটা করে থাকে, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই নিকৃষ্ট মানুষদের জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা করা আছে। এখানে বলা আছে যদি কেউ অ্যাসিড নিক্ষেপ করে, দ্যাট মিন্স অ্যাসিড ছোড়ার ফলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। তাহলে যে অ্যাসিড নিক্ষেপ করলো সে অন্যকেও ধ্বংস করে দিল, নিজেও কিন্তু ধ্বংস হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে দুষ্ট লোকের কাজ। এইগুলা যারা করে এদেরকে বুঝাইতে হবে এবং এর থেকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা এটা মুছে ফেলতেছি। এবার আমি তোমাদের একটু ক্ষারের পরিচয় দিব, কারণ অ্যাসিড নিয়ে আমি অনেক কথা বলছি। পিএইচ স্কেলটা একটু বলি, পিএইচ স্কেলটা ইম্পর্ট্যান্ট। পিএইচ স্কেল বলে তোমাদের একটা মাপন আছে,
চ্যাপ্টারটা অনেক বড় তো, একটা ক্লাসে হয়তো সবটা শেষ হয় না, তবু আমি একটু একটু করে বলার চেষ্টা করতেছি যতদূর সম্ভব। পি স্কেল দেখো, পি স্কেল হচ্ছে একটা মানে পরিমাপক বলতে পারো। এই স্কেল দ্বারা আমরা এটা দেখাই আমি তোমাদের। স্কেলটা যদি এমন হয়, দাগ কাটা থাকবে যদি এমন হয়, আমরা যদি এখানে এটাকে 7 দিই আর এটা যদি দিই 6, 5, 4, 3, 2, আর একটা দিচ্ছি 1, আর একটা দিলাম 0। ওকে, আর নিচের দিকে আমি ধরো এটা 8, এটা 9, 10, 11, 12, 13, আর একটা দিলাম 14। আচ্ছা, এরকমটা যদি হয়, আর এই পাশে আমি একটা পয়েন্ট রাখলাম এভাবে। এখন আমি যদি পিএইচ স্কেলের মাপে, আমি যদি কোনো পিএইচ স্কেল দ্বারা কিন্তু আমি বিভিন্ন জিনিস মাপতে পারি। আমি মাটির পিএইচ মাপতে পারবো, তারপরে হচ্ছে পানির পিএইচ মাপতে পারবো, দ্যাট মিন্স কোনো শরবত, জুস, তারপরে হচ্ছে কোনো ড্রিঙ্কস, অর্থাৎ যে কোনো দ্রব্যের তুমি যখন অ্যাসিডীয় অথবা ক্ষারীয় এর মাপ নিতে চাও, তাহলে এই যে পিএইচ স্কেল তুমি ব্যবহার করতে পারবে। এখন আমি তোমাদের এই মাপনটা সম্বন্ধে একটু বুঝিয়ে দিচ্ছি। যদি এটা 7 হয়, আমি এখানে যদি একটা একক রাখলাম, যেটা মাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে। যদি এটা 7কে নির্দেশ করে, তাহলে এটা হচ্ছে আমরা ধরে নিব যে এটা স্বাভাবিক। যদি মাটির ক্ষেত্রে হয়, হয়তো ধরে নিব যে মাটি অ্যাসিডীয় না, ক্ষারীয় না। এখন বিভিন্ন বস্তুর ক্ষেত্রে মানে স্বাভাবিকতাটা এটা কি +7 নাকি -7, এটার মধ্যে একটু হেরফের আছে, বিভিন্ন একটু সামান্য হেরফের আছে, তবে সবচেয়ে বেশি স্বাভাবিক ধরা হয়েছে 7কে। আমরা যদি কোনো জলীয় দ্রবণের ক্ষেত্রে দেখি যে এটা 7কে নির্দেশ না করে উপরের দিকে যাচ্ছে, দ্যাট মিন্স কমে যাচ্ছে। যদি এটা 4-এ চলে আসে, আমরা একটা উদাহরণ দিচ্ছি। তোমরা জানো যে মানবদেহের যে ধমনী কিন্তু হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে সারা দেহে যায়। মানে ধমনী হচ্ছে রক্তের এমন একটা নালী যেটা হৃৎপিণ্ডের রক্তটাকে সারা দেহে নিয়ে যায়, আর সারা দেহ থেকে রক্তটা যেটা হৃৎপিণ্ডে ফেরত নিয়ে আসে সেটাকে বলে শিরা। আমি ধমনীর রক্তটার কথা তোমাদের যদি একটু বলি যে এর পিএইচটা কেমন, এটা কিন্তু মানে ওই যে স্বাভাবিক যে অবস্থাটা 7 যেটা ধরেছি সেটা এরকম না। আমাদের ধমনীর যে পিএইচটা সেটা কিন্তু হচ্ছে 7.4। আমি যদি ধমনীর রক্তের কথা বলি, ধমনীর রক্ত এর পিএইচ কিন্তু হবে 7.4। মানে 7.4ই হচ্ছে আমাদের ধমনী রক্তের পিএইচ, এটাই স্বাভাবিক। এবং সামান্য হেরফের হলেই কিন্তু আমাদের গন্ডগোল লেগে যায়। একটা মানুষ স্ট্রোক করে ফেলে, তারপরে হার্ট ফেল করে ফেলে, মানে হার্টের সাথে ব্রেনের নার্ভগুলোর একটা রিলেশন আছে। তো ব্রেনের নার্ভে যদি ব্লাড জমে ফেটে যায়, এটাকে স্ট্রোক বলে। হার্টে যদি ব্লাড সাপ্লাইটা যদি রেগুলারিটি মেনটেন না করে, দ্যাট মিনস এটাকে আমরা হার্ট ফেল করি। একটা মানুষ সহজেই মুশকিলে পড়ে যায় তার লাইফ মেনটেন করার ক্ষেত্রে। দ্যাট মিনস এই যে ধমনী রক্তের পিএইচ কিন্তু 7.4। আমরা এখন এটা যদি অন্য ক্ষেত্রে চিন্তা করি, মানে ধরো আমরা এখন এই ইয়ের কথা যদি বলি, আমরা যে অ্যাসিডটা এই পাকস্থলিতে আছে, এটার ব্যাপারে তোমার বইয়ের মধ্যে আছে। আমি তোমার বইয়ের মধ্যে যেটা আছে সেটা নিয়ে কথা বলতেছি। যেমন লালাগ্রন্থিতে যেটা আছে, লালাগ্রন্থি আমাদের যে সেলিভারি গ্ল্যান্ড, সেলিভারি গ্ল্যান্ড মানে গ্ল্যান্ডের যে তোমার সেলিভারি স্যুপটা, মানে লালাগ্রন্থির যে লালাটা পড়ে খাবারের মধ্যে, এটা মুখের মধ্যে আছে, তোমরা জানো। এইটার কিন্তু একটা পিএইচ স্কেল আছে, পিএইচ এর মাপ আছে। সেটা হচ্ছে তোমার, এটা তোমার পরিমাপের ক্ষেত্রে আছে 6.6 মেবি, তোমার বইয়ের মধ্যে আছে। মানে এটা যদি 6.6 হয়, মানে লালাগ্রন্থির যে পিএইচটা 6.6 হলে এটার ব্যবহার বিধিটা সবচেয়ে ভালো, এবং এইটা স্বাভাবিকতার মধ্যে থাকে। বইয়ের সম্মানিত লেখক তোমার বইয়ের মধ্যে বিষয়টা লিখছেন, তুমি দেখতে পারবে। অর্থাৎ এইগুলো তোমার একটু জানা থাকতে হবে, এই কারণে মানে অবজেক্টিভে তোমার আসতে পারে। আবার অন্যদিকে আমাদের যে পাকস্থলিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, সেটা কিন্তু বলছিলাম যে মারাত্মক অ্যাসিড, ওইটা কিন্তু তোমার ওই 5 না,
5 থেকে অনেক দূর, এটা একেবারে 2-এর কাছাকাছি। হ্যাঁ, 2-এর কাছাকাছি, অর্থাৎ এটা এত বেশিও তবুও কিন্তু উপকারী এবং কাজে লাগে, এবং এত বেশি না দিলেই হয়তো আমাদের প্রয়োজনটা মিটতো না। হ্যাঁ, এই জন্য এটার হচ্ছে মানে 2, অর্থাৎ পাকস্থলিতে যে পিএইচ ইয়েটা থাকে, অ্যাসিডটা থাকে, সেটা হচ্ছে তোমার, আমি লিখে দিচ্ছি, পাকস্থলীর যে অ্যাসিড সেটার পিএইচ, পাকস্থলীর অম্ল পিএইচ, সেটা হচ্ছে তোমার 2। এটা খেয়াল করে দেখো যে মানে পাকস্থলীর অম্ল যেটা, মানে স্টমাক, আমাদের পাকস্থলীর মধ্যে যে অম্লটা আছে সেটা কিন্তু HCl, HCl এতক্ষণ তোমরা জেনেছ। এই HClটার পিএইচ কিন্তু 2। তোমরা হয়তো অবাক হচ্ছ যে 2 মানে তো স্যার অনেক মানে মারাত্মক, কারণ হচ্ছে আমরা যত এদিকে যাব ততই এগুলো কিন্তু অ্যাসিডীয় এবং এগুলো খুব মারাত্মক, আর যত নিচের দিকে আসবো এগুলো হচ্ছে ক্ষারীয়। ক্ষার নিয়ে তোমাদের আলোচনাটা কম হয়েছে আজকে, হয়তো এতটা সময় পাবো না, তবু আর কিছুক্ষণ সময় দিব আমি তোমাদের। মানে আমরা যত পিএইচ এর মান কমে যাবে এগুলো হচ্ছে মারাত্মক অ্যাসিডের দিকে যাবে, আর যখন 7 থেকে বেড়ে যাবে সেটা হচ্ছে ক্ষারের দিকে যাবে। আমি সহজভাবে এইগুলোর একটু কথা বলে দিব যাতে তোমরা মনে রাখতে পারো। আমরা কোনো দ্রবণের যদি পিএইচ 7 হয় সেটা হচ্ছে স্বাভাবিক, এটা মনে রাখতে হবে তোমাদের। 1 নাম্বার, দ্রবণের পিএইচ যদি 7 হয় তাহলে এটা হচ্ছে স্বাভাবিক। গুড। এবার হচ্ছে কোনো দ্রবণের পিএইচ যদি এমনটা হয়, দ্রবণের পিএইচ 7 থেকে যদি কম হয়, মানে পিএইচটা বেশি, মানে 7 থেকে পিএইচের মানটা যদি বেশি হয় তাহলে সেটা হবে ক্ষারীয়। আরেকটা যদি আমি লিখি যে দ্রবণের পিএইচ, একটু লিখে দিই তোমাদের, মানে যদি 7 থেকে কম হয় তাহলে সেটা হবে তোমার অ্যাসিডীয়। এখন এই 3টা জিনিস মনে রাখলে তোমরা ওই পিএইচ স্কেলের যে মাপটা সেটা বুঝতে পারবে। পিএইচটা হচ্ছে একটা নির্দেশক। পিএইচটা আসলে কি সেটা তোমরা জানো। পিএইচটা হচ্ছে একটা নির্দেশক যার মাধ্যমে অ্যাসিড এবং ক্ষার নিরূপণ করা যায়। এখন পিএইচের মতো আরও নির্দেশক আছে, যেমন মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল রেড আছে, তারপরে লিটমাস পেপার আছে, যেটা তোমরা ভালো করে চিনো, আমি তোমাদের স্কুলের ল্যাব থেকে এটা দেখিয়েছিলাম। লিটমাস পেপার কিন্তু লাল হয়, নীল রঙেরও হয়, এটা তোমাদের আমি দেখিয়েছি, তোমরা এটা সম্বন্ধে ধারণা আছে তোমাদের। আমি এই নির্দেশকগুলো একটু নামগুলো লিখে দিচ্ছি, কী কী জিনিস থাকতে পারে, পরীক্ষায় আসতে পারে যে অ্যাসিড এবং ক্ষার নিরূপণ করার জন্য কয়েকটা নির্দেশকের নাম লিখো, তাহলে এটা এরকম হতে পারে। আমি 1 নম্বরেই লিখছি পিএইচ স্কেল। 2 নম্বর আমি লিখলাম যে লিটমাস পেপার। 3 নম্বরে যদি লিখি যে মিথাইল রেড আছে, মিথাইল অরেঞ্জও আছে, আরেকটা আরও আছে, মানে আরেকটা হচ্ছে তোমার ফেনলফথিলিন। হ্যাঁ, এখানে দেখেন 5টা লিখেছি, পি স্কেল, লিটমাস পেপার, মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনলফথিলিন। এগুলোর দ্বারা কিন্তু অ্যাসিড এবং ক্ষার নিরূপণ করা যায়। এখন হচ্ছে যে কোনটার ক্ষেত্রে কীরকম হলে আমরা অ্যাসিড বুঝবো এটা একটু বলে দিব। এখন এখানে যে প্রশ্নটা আমি লিখছিলাম সেটা হচ্ছে যে
অ্যাসিড এবং ক্ষার নিরূপণ করার কয়েকটি নির্দেশক। আমি নির্দেশকগুলো তোমাদের লেখাইলাম। এখন হচ্ছে কোন নির্দেশক কী ধরনের নির্দেশনা দেয় সেটা একটা ব্যাপার। যেমন লিটমাস পেপার কিন্তু টু স্টাইল আছে, একটা হচ্ছে যে নীল লিটমাস পেপার, একটা আছে লাল লিটমাস পেপার। এখন লালটা যদি নীল হয় এটা কি হবে, অথবা নীলটা দিয়ে যদি লাল হয় এটা কি হবে, এটা আমি একটু বলে দিচ্ছি। পরিচিত একটা কথা বলছি তোমাদের, আমি যদিও এই মুহূর্তে ভিডিওটা দেখাইতে পারছি না। তোমাদের অনলাইন ক্লাসের আমি যখন বিদ্যালয়ে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, কম্পিউটারে ভিডিও শো করেছিলাম, তোমাদের মনে আছে কি না, বাংলাদেশ টেলিভিশনে কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখায় যেখানে পন্ডস ফেস ওয়াশের একটা অ্যাড দেখাইতো। তোমরা দেখেছো কিনা, একটা পেট্রি ডিশে এরকম দেখাইতো। পেট্রি ডিশে কিছু পন্ডস থেকে কিছু লিকুইড ঢালা হইতো এখানে, এই লেইটার মধ্যে একটা লিটমাস পেপার ধরতো তারা। আবার একটা সাবানের মধ্যে একটা লিটমাস পেপার ধরে দেখাইতো। মানে বিষয়টা হচ্ছে যে এটা তোমরা বইয়ের মধ্যেও আছে, এই ব্যাপারে কথা আছে। মানে এই এটা যদি তোমার নীল হয়ে যায়, মানে এই পেপারটা কি ছিল, পেপারটা ছিল হচ্ছে লাল। এটা এখন আমি যে ব্যাখ্যাটা লিখলাম এখানে, যে পেপারটা ছিল লাল, মানে লাল লিটমাস পেপার ছিল। এটা এটা পন্ডস ফেস ওয়াশ মনে করো, পন্ডসের একটা ফেস ওয়াশ। তোমরা আবার এটা ভাবিও না যে পন্ডস ফেস ওয়াশ আমি অ্যাড করতেছি, মানে স্পেশালি তোমাকে বোঝানোর জন্য। টেলিভিশন কিন্তু এটা দেখাইতো, আমি দেখছি যে এই বিজ্ঞাপনটা, মানে সাবানের মধ্যে ওরা দৌড়ে দেখাইতো যে সাবানটা আসলে কি হচ্ছে, মানে লালটা নীল হয়ে যাচ্ছে, বীজে নীল হচ্ছে। তার মানে ওরা বুঝাইতে চাচ্ছে সাবানের মধ্যে কি আছে, ক্ষার আছে, সাবানের মধ্যে ক্ষার আছে। তাহলে এটা যদি সাবান হয়, সাবানের মধ্যে ক্ষার আছে। আর ওরা যে পন্ডসটা তৈরি করে, মানে পন্ডস ফেস ওয়াশটা তৈরি করে, ওরা বুঝাইতে চাচ্ছে এটা কি হয় না, মানে লালটা নীল হয় না, চেঞ্জ হয় না, মানে নো চেঞ্জ। এখন আমি তোমাদের যে কথাটা বুঝাইতে চাচ্ছি, ওরা কিন্তু বুঝাইতে চাচ্ছিল এটা কিন্তু পন্ডস মানে ফেস ওয়াশ, ফেস ওয়াশ। এটা তোমরা জানো বাজারে কিনতে পাওয়া যায়, লিকুইড টিউবের মতো পাওয়া যায়, এরকম টিউব পাওয়া যায়। এটা মানে লাল লিটমাস পেপার যেহেতু কি করছে না, মানে নীল করছে না, তাহলে এটার মধ্যে কি নেই, ক্ষার নেই। আচ্ছা, আর সাবানের মধ্যে দেখা যাচ্ছে যে লালটা কি হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, তখন ওরা বুঝাতে চাচ্ছে সাবানের মধ্যে কি আছে, ক্ষার আছে। তোমরা একটা জিনিস জেনে থাকবে যে মানুষের ত্বকের মধ্যে কিন্তু অ্যাসিড আছে, এবং মানুষের ত্বকের যে অ্যাসিডের পরিমাণটা, এটা কিন্তু মানে 7 না, 7-এর থেকে কম, তার মানে অ্যাসিড বেশি। এখন আমরা যদি বাজারের মানে সাবান ব্যবহার করি, যেগুলো সাবানের মধ্যে কিন্তু ক্ষার থাকে। এখন এই যে এই সাবানের ক্ষার আর অ্যাসিডের মাত্রাটা যদি তোমার ইমব্যালেন্স হয়, তাহলে কিন্তু এটা আমাদের ক্ষতি হয়, মানে উপকার হয় না। এক কারণ হচ্ছে যে পরিমাণ অ্যাসিড থাকে সেই পরিমাণ কিন্তু মানে ওই উপাদানটা ব্যবহার করতে হয়, বেশি ব্যবহার করলে কিন্তু ক্ষতি হয়। এই জন্য স্পেশালি আমি যদি তোমাদের শিশুদের কথা বলি, শিশুদের ত্বকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সাবান বা এই মানে বিভিন্ন যে লিকুইড স্যুপ আছে, আমরা যেগুলা সলিড স্যুপ পাই বা লিকুইড স্যুপ পাই, এগুলোর মধ্যে দেখতে হবে যে এর পিএইচ মান কেমন। এটা কেনার সময় দেখে কিনতে হবে। মানে শিশুদের ক্ষেত্রে কখনোই এগুলো ব্যবহার করা যাবে না, কারণ এটার মধ্যে ক্ষারের পরিমাণ বেশি। আর শিশুদের ত্বকের জন্য অফকোর্স পিএইচ হচ্ছে তোমার 7, একদম স্বাভাবিক। এটা সৃষ্টিকর্তার সুন্দর সৃষ্টির ব্যাপার, আলহামদুলিল্লাহ। এটা তোমরা বুঝতে পারবে, বইয়ের মধ্যে লেখা আছে, তোমরা মানে বুঝে নিতে পারবে। শিশুদের ক্ষেত্রে এই সাবান ব্যবহার করা যাবে না, কারণ এখানে সাবানের মধ্যে ক্ষারের পরিমাণ বেশি, তাহলে এটা ইমব্যালেন্স হয়ে যাবে। তোমরা অনেক বেশি কাপড় ধোও সেদিন দেখতে পারবে যে হাতের তালু থেকে মানে চামড়া উঠে যাচ্ছে। এটা কিন্তু অতিরিক্ত ক্ষার ব্যবহার করার কারণে এরকম হচ্ছে, ক্ষারের ব্যবহার, বুঝতে পারবে। আমরা এটা এখন মুছে দিচ্ছি। আমার মনে হয় অ্যাসিড এবং ক্ষারের সম্পর্কে তোমাদের অনেক বেশি ভালো ধারণা হয়েছে, বুঝতে পেরেছো তোমরা। এখন ক্ষারের আমি আরও কিছু কথা বইয়ের মধ্যে আছে, একটু আমি একটা বিক্রিয়া দেখাই। এটা হয়তো তোমরা দেখে মনে করবো যে এটা কী জিনিস, বুঝতেছি না। আমি দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু একটা ক্ষার, এটাকে ভেঙে দেখাচ্ছি এটা কি হচ্ছে, মাইনাস। আচ্ছা, এটার আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে। মানে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে ক্ষার,
এটা আমরা চিনব কিভাবে? এইটা যদি আমি পানিতে মিশাই, মানে দ্রবণে মিশাই, এটা যদি আমরা এখানে দেই, ক্ষারটা যদি আমি এর মধ্যে দেই, তাহলে এখানে উৎপন্ন হবে তোমার ওএইচ মাইনাস। ওএইচ মাইনাস আমি যেভাবে হাইড্রোজেন আগে দেখিয়েছিলাম, যদি ওএইচ মাইনাস উৎপন্ন হয়, এটা হচ্ছে নেগেটিভ। তোমরা জানো যে নেগেটিভ আর পজিটিভ একসাথে হয়ে একটা যৌগ উৎপন্ন করে। তো এইটা যে ক্ষার, এটা বুঝতে পারবা এখানে কি আছে, ওএইচ আছে। এটা লেখার সময় তোমরা একটু খুব সাবধানে লিখবে। এটা কিন্তু এই যে এইভাবে লিখতে হবে, আমি খেয়াল করে দেখাচ্ছি। এই যে